নমস্কার, আপনারা দেখছেন কিউ ইন্ডিয়া বাংলা। আপনাদের সঙ্গে আমি রয়েছি মৌমিতা। আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই আমাদের ভীষণ দরকারি এবং প্রয়োজনীয়। তার মধ্যে চোখ এমন একটা জিনিস যেটা না থাকলে আমরা কোনো কিছুই করতে পারবো না। আমাদের আবেগ, আমাদের অনুভূতি কোনো কিছু আমরা প্রকাশ করতে পারি না, এমনকি আকার, রং, আলো কোনো কিছুই দেখতে পারি না। কিন্তু এই চোখের যখন সমস্যা হয় তখন আমাদের সবচেয়ে মুশকিলে পড়তে হয়। কি কি চোখের সমস্যা হয় আর কেন হয়, এই বিষয়ে আজকে জানার জন্য আমরা সরাসরি উপস্থিত হয়েছি বিশিষ্ট আই স্পেশালিস্ট ডক্টর তমনাশ বাসুর সঙ্গে। নমস্কার ডক্টর, কিউ ইন্ডিয়ার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমে জিজ্ঞেস করবো, এখন লোকের মুখে মুখে একটা কথা প্রায় শোনা যাচ্ছে, গ্লুকোমা জিনিসটা কি, কেন এর থেকে চোখের সমস্যা হচ্ছে? গ্লুকোমা হচ্ছে একটা গ্রুপ অফ ডিসঅর্ডার। গ্লুকোমাতে অ্যাকচুয়ালি হচ্ছে মেইনলি মূলত চোখের প্রেসারটা বাড়ে, এবং চোখের প্রেসার বেড়ে যাওয়ার জন্য আমাদের চোখের পেছনে নার্ভ থাকে, অপটিক নার্ভ বলে একটা নার্ভ থাকে, সেই নার্ভটা প্রোগ্রেসিভলি এবং ইরিভার্সিবলি শুকোতে থাকে। তো গ্লুকোমার ক্ষেত্রে যখনই প্রেসার বেড়ে নার্ভটা শুকোচ্ছে, যেটা ড্যামেজ হয়ে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু ফেরত আসে না, ঠিক আছে? তো যে পোর্শনটুকু থাকে সেটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হয়। সেই জন্যই মানে এত বেশি অ্যাওয়ারনেস, এত বেশি সমস্ত কিছু সবাইকে বলা যে গ্লুকোমার স্ক্রিনিং, গ্লুকোমাটাকে তাড়াতাড়ি ধরার জন্য। তো সেই সমস্ত জিনিসগুলো এই গ্লুকোমাটাকে আটকানোর জন্য, কারণ হচ্ছে প্রোগ্রেসিভ হয় এবং ইরিভার্সিবল হয়, চোখের প্রেসারটা বেড়ে। বিভিন্ন কারণ আছে, অনেক ধরনের কারণ আছে। মেইন একটা এজ, যত বয়স বাড়ে তত গ্লুকোমা হওয়ার চান্সটা বাড়তে থাকে, কারণ আমাদের চোখের ভেতরে যে সমস্ত ড্রেনেজ চ্যানেলগুলো আছে সেগুলো ব্লক হতে থাকে। সেটা ছাড়াও আরো অনেক ফ্যাক্টরস আছে, যেমন যদি স্টেরয়েড ইউজ, ডায়াবেটিস, এগুলো ক্ষেত্রেও গ্লুকোমা হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। মূলত হচ্ছে প্রেসারটা বেড়ে গিয়ে চোখের নার্ভের ড্যামেজ, সেটাতেই গ্লুকোমা হয়। গ্লুকোমা হচ্ছে এটা বুঝবো কি করে? এটা একটা বড়, খুব ভালো কোয়েশ্চেন। গ্লুকোমার ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু কোনো রকম সিমটমস থাকে না। আমরা এই কম্প্রিহেনসিভ আই চেকআপ করে নিয়ে তখনই ধরতে পারি। খুব ভেগ কিছু সিমটমস, যেমন হচ্ছে হঠাৎ করে খুব ফাস্ট ফ্রিকোয়েন্ট পাওয়ার চেঞ্জ হচ্ছে, মাথার এই সমস্যাগুলোতে হালকা ব্যথা হচ্ছে, এগুলো ছাড়া আর্লি গ্লুকোমার কোনো রকম সাইন সেরকম ভাবে কিছু নেই, ঠিক আছে? কারণ গ্লুকোমাতে মেইন যে ড্যামেজটা হয়, যে নার্ভের শুকোনোর যেটা বললাম, সেটা স্টার্ট হয়েছে পেরিফেরিক থেকে, একদম সাইডের ভিশন গুলো। আমাদের সেন্ট্রাল ভিশন খুব মানে অ্যাডভান্সড ডিজিজের ড্যামেজ অবধিও প্রিজার্ভ থাকে। এই পেরিফেরাল ড্যামেজ তো এতটা আমাদের, মানে যেহেতু দুটো চোখ আছে সেজন্য এইরকম অতটা পেরিফেরাল ড্যামেজে যে ড্যামেজ হচ্ছে সেই জিনিসটাই আমরা বুঝতে পারি না। তো সিমটমস খুব কম। কিছু গ্লুকোমা, যেমন অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা বলে একটা জিনিস হয়, সেটাতে প্রচন্ড চোখে ব্যথা, চোখ থেকে ওয়াটারিং, সেরকম জিনিস হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম গ্লুকোমাতে জেনারেলি সিমটমস হয় না, একমাত্র রেগুলার আই চেকআপে তখনই ধরা পড়ে। তো সেটাই গ্লুকোমাটাকে আরো বেশি ডেঞ্জারাস করে তোলে। আমাদের কাছে অনেকে আসেন যখন একদম অ্যাডভান্স গ্লুকোমা হয়ে আছে, তখন যখন বুঝতে পারছেন যে আমি একটা ছোট টানেলের মধ্যে দিয়ে দেখছি, তখন এসে আমাদের কাছে আসছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সিমটমসটা থাকে না, এটা একটা বড়। এটা কি এজেড লোকেদেরই বেশি? এজের জন্য অবভিয়াসলি এজের একটা ফ্যাক্টর আছে, বয়স্ক লোকদের বেশি হয়, বাচ্চাদের ক্ষেত্রে হয় না এরকম নয়। যেমন আমি বললাম স্টেরয়েড ড্রপ এখন অনেকের অ্যালার্জির জন্য র্যাম্পেন্ট স্টেরয়েড ড্রপ দেওয়া হয়। তো যখনই ওরকম স্টেরয়েড ড্রপ দেওয়া হবে, চোখের প্রেসার বাড়ার একটা চান্স, একটা রিস্ক সবসময় থাকে। সেগুলো ক্ষেত্রে হতে পারে একদম ছোটবেলায় বার্থ ডিফেক্টে কিছু কনজেনিটাল গ্লুকোমা হয়, সেগুলোতে কিছু করার নেই, সেগুলো স্ক্রিনিং এর মধ্যেই ধরা পড়ে, চোখের কালো পোর্শনটা বড় হতে থাকে। তো সেগুলো ব্যাপার আছে, কিন্তু মেজরিটি অবভিয়াসলি এজেড পপুলেশন। হাই ব্লাড প্রেসার, তার সঙ্গে ডায়াবেটিস, এটা তো চোখের উপর এফেক্ট ফেলে, তার সঙ্গে গ্লুকোমাকেও এফেক্ট ফেলছে এর উপরে। এই ডায়াবেটিসের অবভিয়াসলি গ্লুকোমার উপরে এফেক্ট আছে। ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে পরে ব্লিডিং হয়ে চোখের ভেতরের ব্লিডিং যেগুলো হয়, সেগুলো চোখের সামনের পোর্শনে এসে ইন্টারঅ্যাক্টেবল একটা গ্লুকোমা তৈরি করে। ব্লাড প্রেসারের অবভিয়াসলি ডাইরেক্ট কোনো রিলেশনশিপ নেই, কিন্তু অনেক সময় ব্লাড প্রেসার বেড়ে গিয়ে চোখে স্ট্রোক হতে পারে, যেটা থেকে আবার গ্লুকোমা হতে পারে। তো অবভিয়াসলি ব্লাড প্রেসার এবং সুগার থাকলে পরে ইট ওয়ারেন্টস আ মোর ভিগোরাস স্ক্রিনিং। মানে যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে 40s এর পরে থেকে অবভিয়াসলি ওই 6 মান্থলি চেকআপ এগুলো থাকাটা। গ্লুকোমা কিউরেবল নয়, আমি যেটা বললাম এটা ইরিভার্সিবল ড্যামেজ, কিন্তু যে পোর্শন ড্যামেজ আছে ওখানে আটকে রাখা সম্ভব। এর থেকে আর প্রোগ্রেশন যাতে না করতে দেওয়া হয় সেই জিনিসটা করা। রেটিনার সমস্যা বলা হয় অনেকে বলে, অনেকে হচ্ছে গ্লুকোমার সমস্যা, অনেকে হচ্ছে রেটিনার সমস্যা। দুটো আলাদা, কমপ্লিটলি আলাদা। রেটিনা হচ্ছে আমাদের চোখের পেছনের পর্দা।
ডায়াবেটিস বা হাইপারটেনশনে রেটিনার মধ্যে ড্যামেজ, একদম ডাইরেক্ট ড্যামেজ হয়, ব্লিডিং হয় ওখানে। বেশ কিছু জায়গায় ডায়াবেটিসের জন্য, ডায়াবেটিস মেনলি হচ্ছে স্মল ভেসেলস ডিজিজ, ছোট ছোট ভেসেলস গুলোকে বেশি এফেক্ট করে, তো সেগুলোর জন্য ওই জায়গাগুলোতে স্ট্রোক হয়। হাইপারটেনশনেও ওখানে ওয়াল গুলো থিকেন হয়ে যায়, চোখের ভেতরের ছোট ছোট ভেসেলস গুলো, সেজন্য স্ট্রোকের চান্স বেড়ে যায়। রেটিনার মধ্যে ডাইরেক্ট অবভিয়াসলি ইম্প্যাক্ট আছে হাইপারটেনশন বা ডায়াবেটিসের। গ্লকোমার ক্ষেত্রে অবভিয়াসলি মানে ঘুর পথে আছে, ডাইরেক্ট অতটা ড্যামেজ হয় না, কিন্তু হাইপারটেনশন বা সুগার থাকলে পরে অবভিয়াসলি একটু চেকআপটা একটু ভিগোরাসলি করা। ছানি কখন পড়ে, ছানি অপারেশন কখন করা দরকার? ছানি এখন, আগের একটা মিসকনসেপশন ছিল হচ্ছে পেকে গেলে পরে ছানির অপারেশন করা হয়, এখন সেরকম নয়। অবভিয়াসলি অনেক টেকনিক অনেক বেটার হয়ে গেছে, অনেক আর্লি স্টেজের মধ্যে যেখানে হচ্ছে খুব ভালোভাবে করা যায়, কোনো রকম নিডললেস, কোনো ইনজেকশন ছাড়া ফেকো সার্জারি যেটাকে বলা হয়, ফেকো ইমালসিফিকেশন সার্জারি করা হয়। এবং যখনই পেশেন্টের ডে টু ডে অ্যাক্টিভিটিসে অসুবিধা হচ্ছে সেই সময় করতে হয়, একদম যে পেকে যাওয়া অব্দি ওয়েট করতে হয়, বরং ওই সময় করলে পরে ভিজুয়াল রিকভারির চান্সেস বা অনেকদিন টাইম লাগে, কমপ্লিকেশনের চান্সেস বেশি, তো সেই জিনিসগুলো হয়। তো পেশেন্টের যখনই অসুবিধা হচ্ছে, গ্লাস কারেকশন করেও হচ্ছে না, একটা ফগি ভিশন চলে আসছে, দূরের জিনিসগুলো ডাবল ডাবল দেখছেন, সেই সমস্ত সাইনগুলো হচ্ছে ক্যাটারাক্ট, ছানি। এই ছানি অপারেশনের ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে ফেকো বা নরমাল, অনেকে পছন্দ করে যে ফেকোটা করতে, তাহলে যারা নরমাল করছেন অপারেশন তাহলে সেটা কি সঠিক নয়? সঠিক সবকিছু, অবভিয়াসলি সঠিক সবকিছুই। ক্যাটারাক্ট সার্জারি যেভাবে করি আউটকামটাই ম্যাটার করে, আউটকাম যদি বেটার হয়। তবে নরমাল যেগুলো আগে বলা হতো স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি SICS, সেগুলো হচ্ছে অ্যারাউন্ড 6 মিলিমিটার মতন একটা ইনসিশন দেওয়া হয়, 6 to 6.5 মিলিমিটার, সেটা অনেকটা বড়, সেগুলো ইনজেকশন দিয়ে করতে হয়, অবভিয়াসলি ড্রপ দিয়ে পসিবল হয় না। ফেকো সার্জারি 2.5 মিলিমিটারের কম, 2.2 mm একটা ইনসিশন দিয়ে হয়, ছানিটাকে গলিয়ে দেয়, আল্ট্রাসাউন্ড এনার্জি দিয়ে ছানিটাকে গলিয়ে ওখান দিয়ে বের করে একটা রোলেবল লেন্স বসানো হয়। তো এটা ইনজেকশন ছাড়া হয়, ফাস্টার রিকভারি, পেইনফুল একদমই নয়, ড্রপ দিয়ে সার্জারি হয়, কোনো রকম ইনজেকশন ছাড়া পুরো অপারেশনে কোথাও পেশেন্টের ব্যথা লাগবে না, সেম ডে প্যাচ তুলে দেওয়া হয়, সেম ডে থেকে পেশেন্ট দেখতে পারে। নর্মাল বা কনভেনশনাল যেটা আগে বলা হতো SICS, সেগুলোতে একদিনের জন্য প্যাচ করা থাকে, কখনো কখনো সেলাই নিতে হয়, অ্যারাউন্ড 6.5 থেকে 7 মিলিমিটার। ভিজুয়াল আউটকাম হয়তো সেম, হয়তো দুটোতে আসবে, তবে অবভিয়াসলি ওটা ইনজেকশন দিয়ে রিকভারির টাইমটা বেশি, ফেকো ইমালসিফিকেশন অনেক ফাস্টার। তো এখন মোটামুটি গোল্ড স্ট্যান্ডার্ড বলতে ফেকো সার্জারি, ফেকো ইমালসিফিকেশন সার্জারি। এখন যেটা হয় বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে কনস্ট্যান্ট তারা মোবাইলে গেম বা ভিডিও গেম খেলতে বা ল্যাপটপ, চোখে তো মারাত্মক এফেক্ট হচ্ছে। কি কি সমস্যা? বড় সমস্যা মেইন হচ্ছে মাইনাস পাওয়ারটা বেড়ে যাও, যত কাছের জিনিসপত্র যত বেশিক্ষণ ধরে দেখবে তত হচ্ছে মাইনাস পাওয়ার বাড়ার চান্সটা বাড়তে থাকে। আর এই জন্যই আমরা কোভিড এর পরে, যেহেতু কোভিড এর সময়টা প্রচুর স্ক্রিন টাইম হয়েছে, প্রচুর মোবাইল দেখেছে, সব অনলাইন, তারপরে একটা মায়োপিক বুম এসে পুরো, মানে এখন এটা সর্ট অফ লাইক এপিডেমিক, ঠিক আছে? তো মোবাইলের স্ক্রিন টাইমে তো একটা বড় ইম্প্যাক্ট, বাচ্চারা অলরেডি অ্যাফেক্টেড। তো এই স্ক্রিন টাইমটাকে, আননেসেসারি স্ক্রিন টাইমটাকে কাট ডাউন করাটা বেটার, কারণ মাইনাস পাওয়ার বা মায়োপিয়াটা বাড়তে থাকে। আর তাছাড়াও ড্রাইনেস বা চোখ শুকনো হয়ে যাওয়া, এই সমস্ত ব্যাপার। আর যারা দীর্ঘক্ষণ অফিসে ল্যাপটপের সামনে কাজ করে তাদের তো এই প্রবলেমটা দেখা দিচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে মায়োপিয়া হওয়ার চান্সটা বেশি, একটা সার্টেন এজের পরে মাইনাস পাওয়ারটা ওরকম মানে খুব ফাস্ট ইনক্রিজ করে না। তো বড়দের ক্ষেত্রে ওই মাইনাস পাওয়ারটা হয়তো পারবে না, কিন্তু স্ক্রিন টাইম হলে পরে ওই ড্রাইনেস, চোখের ফ্যাটিক হয়ে যাওয়া, চোখের ব্লিঙ্ক রেটটা যেহেতু কমে যায়, চোখের সারফেস গুলো ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, সেটার জন্য চোখ ড্রাই হয়ে যায়। তো অনেকে বলেন যে যাদের মাইনাস পাওয়ার তারা নাকি নরমাল সানগ্লাস ইউজ করতে পারে না, তারা নাকি ওই পাওয়ারের সানগ্লাসটা ইউজ করতে হয়, কিন্তু অনেকে করে না, সেক্ষেত্রে কি অসুবিধাগুলো দেখা দেয়? মাইনাস পাওয়ারে চোখের রিফ্র্যাকশন টেম্পার, মাইনাস পাওয়ার হচ্ছে চোখের আইবলের লেন্থটা একটু বড়, তো সেক্ষেত্রে চোখের অপটিক্সটাও একটু চেঞ্জ হয়ে যায়, এমন ভাবে লাইট গুলো চোখের ভেতরে এন্ট্রি হয়, পেশেন্টের ফটোফোবিয়া হয়, মানে রোদে বেরোলে পরে চোখ বা উল্টো দিক থেকে গাড়ির লাইট পড়লে পরে চোখ ধাঁধিয়ে যাওয়া, যেটাকে আমরা বলি ফটোফোবিয়া জিনিসটা হয়। তো সেক্ষেত্রে অবভিয়াসলি সানগ্লাস একটা অপশন, অথবা টিন্টেড গ্লাস বলা হয়, গ্লাসের মধ্যে এই লাইট গুলো যাতে ডাইরেক্ট জেনে চোখের রেটিনাতে হিট না করে, টিন্টেড গ্লাস, অবভিয়াসলি সেগুলো বেটার। অনেকে ফ্যাশন করার জন্য লেন্স লাগায়, এটা কি ক্ষতিকারক?
কন্ট্যাক্ট লেন্স কিছুক্ষণ সময়ের জন্য খুব একটা জাস্ট অকেশনের জন্য পড়লাম তাহলে পরে ঠিক আছে। লং ডিউরেশন হলে পরে আবার ড্রাইনেসের ব্যাপার একটা চলেই আসে, কারণ একটা ফরেন মেটেরিয়াল চোখের সারফেসের উপরে বসে আছে। প্লাস হাইজিনটাকে মেনটেন করতে হয়, কারণ চোখের মধ্যে যখন লেন্স পড়া হচ্ছে তো অনেক সময় চোখে ইনফেকশন হতে পারে। তো সেই জিনিসগুলো আছে। তবে এখনকার নিউয়ার জেনারেশন কন্ট্যাক্ট লেন্স গুলোতে এই প্রবলেমগুলো অনেক কম। বাট স্টিল মানে জাস্ট ফ্যাশনের জন্য কোনো পাওয়ার নেই তাদের ক্ষেত্রে একটু কশাসলি মানে ওই হ্যান্ড হাইজিনটাকে মেনটেন করতে হবে যখনই লাগাচ্ছে। ওভারনাইট পরে নিয়ে ঘুমানো যাবে না এই জিনিসগুলো। ইনফ্যান্ট বেবি যারা আছে, ছোটবেলা দেখা যায় না, আগেও তো এখনো হয় মারা বাচ্চাদের জোর করে কাজল পরিয়ে দিচ্ছে। আগেকার কাজল অন্যরকম ছিল, এখনকার কাজল অন্যরকম। এটা হচ্ছে ইনফেক্টেড হতে পারে। হতেই পারে বাচ্চাদের ক্ষেত্রে হতেই পারে। অ্যাভয়েড করা অবভিয়াসলি সবসময় অ্যাভয়েড করা বেটার। একটা ফরেন বডি যেটার মানে দরকার নেই আননেসেসারি একটা কিছু করে দেওয়া, মানে চোখের মধ্যে অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, শুধু ইনফেকশন না অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, ইনফেকশন তো হতেই পারে। এবং বাচ্চারা খুব কোঅপারেট করে নিয়ে লাগাচ্ছে না, তখন চোখের ভেতরে ইনজুরিও হতে পারে। তো অ্যাভয়েড করা সবসময়। আর অনেক সময় দেখা যায় যে আমাদের কাজ করছি, রোদ্দুরে বেরিয়েছি, চোখ লাল হয়ে গেল, ওষুধ দোকানে গিয়ে এটা কোনো ড্রপ নিয়ে দিয়ে দিলাম। এগুলো খুব ডেঞ্জারাস অ্যাকচুয়ালি। কিছু লুব্রিকেটিং ড্রপ অবভিয়াসলি দেওয়া যেতে পারে, যেগুলো কার্বক্সিমিথাইল সেলুলোজ বা কম্পোজিশন এরকম থাকছে। কিন্তু অনেক সময় ওষুধের দোকান থেকে স্টেরয়েড ড্রপ দিয়ে দেয়, কারণ র্যাপিড রিলিফের জন্য। ওই লাল ভাবটা চলে যাবে, সঙ্গে সঙ্গে চলে যাবে, দেওয়ার মোটামুটি 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এবং আপনিও যেহেতু ফাস্ট রিলিফ পাচ্ছেন, আপনিও রেগুলারলি বেসিসে আপনার সুবিধা মতন যখনই মনে হচ্ছে দিচ্ছেন। এই স্টেরয়েড ড্রপ গুলোর অনেক সাইড এফেক্ট আছে। যদি স্টেরয়েড ড্রপ হয় তাহলে পরে ক্যাটারাক্ট তাড়াতাড়ি আসতে পারে, গ্লকোমা হতে পারে, বা অন্য ধরনের আরো প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো ওভার দ্য কাউন্টার ড্রাগ গুলোকে সবসময় একটু সেফ বেসিসে ইউজ করা বেটার। প্লেন লুব্রিকেটিং ড্রপ, কার্বক্সিমিথাইল সেলুলোজ বা আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ, সেগুলোকে ইউজ করা যেতে পারে। কিন্তু অন্য ড্রপ গুলো একটু কনসাল্ট করে ইউজ করা। অনেকক্ষণ ধরে বই পড়ছে বা কাজ করছে, দেখা যায় চোখে জ্বালা পড়ছে, একটা জ্বালা ফিল হয়। এটা কি কোনো রকম সমস্যা নাকি জাস্ট পাওয়ার বেড়েছে তার জন্য? না, পাওয়ার বেড়েছে সেরকমও নয়, সবসময় সেটা নয়। স্ক্রিন টাইম হলে পরেও যেটা হয়, বা বই পড়লে পরেও অনেকক্ষণ ধরে কিছু একটা দিকে অ্যাটেনশন দিয়ে দেখলে পরে আমাদের ব্লিঙ্ক রেটটা কমে যায়, চোখের পাতা পড়ার ফ্রিকোয়েন্সিটা কমে যায়। এবং তার উপরে এখন ম্যাক্সিমাম এসি ঘর, ওই এসির ভেন্ট গুলো ডাইরেক্ট হাওয়া এসে লাগলে পরে চোখের সারফেস গুলো শুকনো হয়ে যায়। সেটার জন্য এই জ্বালা বা রিফ্লেক্স ওয়াটারিং, আরো বেশি চোখ থেকে জল পড়ছে, এই জিনিসগুলো প্রবলেম গুলো হতে পারে। এই আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ এই ক্ষেত্রেও খুব ভালো। যদি স্ক্রিন টাইম খুব বেশি থাকে, আমরা একটা বলি 20 মিনিটস পর 20 সেকেন্ডস এর জন্য 20 মিটার দূরে, মানে অ্যাওয়ে ফ্রম দ্য কম্পিউটার, অ্যাওয়ে ফ্রম দ্য স্ক্রিন, সেটাকে দেখার জন্য। তো এই রুলটাকে ফলো করলে পরে অনেকটা কম। অনেককে বলতে শুনেছি চোখ বন্ধ করেছে, অনেকগুলো স্টার ব্লিঙ্ক করছে, চোখ বন্ধ করলে দেখা যায়। অনেকগুলো হলে পরে দেখানো উচিত। সেগুলো হচ্ছে রেটিনাল ডিটাচমেন্টের খুব আর্লি সাইন হচ্ছে ফ্লোটার্স, কালো কালো স্পট চোখের সামনে আসা, বা ফ্ল্যাশেস, বিদ্যুতের ঝলকের মতো। এমনি অনেকক্ষণ ধরে স্ট্রেন ফেন করলে পরে চোখ বন্ধ করলে চোখের সামনে তারা টাইপের দেখা, সেগুলো নর্মাল। যদি ফ্ল্যাশেস, বিদ্যুতের ঝলকের মতো কিছু দেখা যায়, বা কালো কালো স্পট অনেক কিছু চোখের সামনে চলে এলে পরে একটু ওপিনিয়ন নেওয়া, অফথালমোলজিস্টের ওপিনিয়ন নেওয়া। অনেকে যারা চোখ মানে এক কথা আমি তাকে টেরা বলে থাকি, এটা বলাটা উচিত নয় যদিও অন ক্যামেরা এই কথাটা, তাদের কি চোখ ঠিক করা যায়? হ্যাঁ, স্কুইন্ট, সবসময় এগুলোকে স্কুইন্ট বলা হয়। চোখের স্ট্রেট অ্যাক্সিসে নেই, একটা চোখ একটু বাইরের দিকে বা ভেতর দিকে থাকে। প্রথম যেটা দেখতে হয়েছে পাওয়ার, মানে চোখের যে পাওয়ার গুলো সেগুলো কারেক্টেড কিনা। অনেক সময় আন্ডার কারেক্টেড, বা যদি চশমা না পড়া হয় এরকম স্কুইন্ট হতে পারে। মেইন কজটা প্রথমে জানা দরকার, তারপরে যদি কজটাকে ঠিক করে নিয়ে ঠিক হয়ে গেল তো ঠিক আছে। আদারওয়াইজ এমনি সার্জারি হয়, স্কুইন্টের সার্জারি হয় একদম ছোটবেলায়, বাচ্চা বয়স থেকে শুরু করে নিয়ে খুব এজেড পপুলেশনদের ক্ষেত্রেও করা যায়। স্কুইন্ট সার্জারি হয়। স্কুইন্ট সার্জারি এমনিতে খুবই সাকসেসফুল। চোখের যে মানে দুটো চোখের যে অ্যাক্সিসটা একদম প্যারালাল হয়ে যায়, ভিশন ক্লিয়ার থাকে। কিন্তু মেইন হচ্ছে আমাদের দেখতে হবে কজটা কি, কেন হচ্ছে। সেই কজটাকে মানে অ্যাড্রেস না করে যদি আমি প্রথমেই সার্জারি করি, আবার সেটা রেকার করতে পারি। তো কজটা কি, সেই ভিশন, মানে যদি ভিশন কম থাকে সেই ভিশনটাকে কারেক্ট করে তারপরে সার্জারি করাটা বেটার। সর্বোপরি জিজ্ঞেস করবো, চোখ কি করে আমরা ভালো রাখতে পারি? চোখ রেগুলার চেকআপ অবভিয়াসলি। আর এখন যেরকম আছে, স্ক্রিন টাইম তো কাট ডাউন করা যায় না, তবে আননেসেসারি স্ক্রিন টাইমটাকে একটু কাট ডাউন করা, হেলদি ফুডস, হেলদি লাইফস্টাইল। আপনারা দেখলেন, আপনাদের মনে অনেক প্রশ্ন ছিল চোখ সম্পর্কিত, যে সমস্ত প্রশ্নগুলো ছিল আশা করছি সেগুলো আমরা ক্লিয়ার করতে পেরেছি।
দেখতে থাকুন কিউ ইন্ডিয়া বাংলা। নমস্কার।